আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছি প্রায় 9 মাস হয়েছে। কিন্তু আমি তখন আমার আব্বু সরকারি চাকরি করতো। আর আমি আব্বু সরকারি চাকরি করতো যে ওই মানে মানে কথাটা আমি অ্যাপ্লাইয়ের সময় বলি নাই। তো এখন আমি ভাবছি আর মানে আব্বুকে অ্যাপ্লাই করে রিটায়ার্ড করায় ফেলবো আর কি। সো এখন আবার আমি চিন্তা করলাম না, জিনিসটা মনে হয় ঠিক হবে না, তখন আমি আবারও আব্বুর সরকারির ওইটা আমি দিলাম। তো বেসিক্যালি আমার কি ওই প্রসেসটাতে কি কোনো ক্ষতি হবে কিনা, আর আমার কতদিন লাগতে পারে আব্বু আম্মুর জন্য? আমার অ্যাসাইলাম ডিনাই হয়েছিল 2019 সালে। তারপর আমি বিআইএতে আপিল করি। আমার কেস 5 বছর যাবৎ পেন্ডিং আছে। মতাবস্থায় কি আমি এক্সপিডাইট করতে পারি? এক্সপিডাইট করাটা কি আমার জন্য ঠিক হবে? আমি 9 বছর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছি। দয়া করে জানাবেন একটু। ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে, কতদিনে পাওয়া যায়, কত টাকা খরচ হতে পারে, একটু যদি বলেন। আমার একটা কোশ্চেন হলো যে আমার ভাইয়ের জন্য 2011 সালে F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছি। তো উনি দু একবার এসে ভিজিট ভিসা ঘুরে গেছে। এখন উনি সিদ্ধান্ত নিতে চাচ্ছে এখানে এসে EB3 অ্যাপ্লাই করার জন্য। এটা কি ভালো হবে যদি EB3 অ্যাপ্লাই করে? তাহলে F4টা কি বাতিল হয়ে যাবে, না ওইটাও কন্টিনিউ করা যাবে? একটু জানাবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছি প্রায় 9 মাস হয়েছে। কিন্তু আমি তখন আমার আব্বু সরকারি চাকরি করতো। আর আমি আব্বু সরকারি চাকরি করতো যে ওই মানে মানে কথাটা আমি অ্যাপ্লাইয়ের সময় বলি নাই। তো এখন আমি ভাবছি আর মানে আব্বুকে অ্যাপ্লাই করে রিটায়ার্ড করায় ফেলবো আর কি। সো এখন আবার আমি চিন্তা করলাম না, জিনিসটা মনে হয় ঠিক হবে না, তখন আমি আবারও আব্বুর সরকারির ওইটা আমি দিলাম। তো বেসিক্যালি আমার কি ওই প্রসেসটাতে কি কোনো ক্ষতি হবে কিনা, আর আমার কতদিন লাগতে পারে আব্বু আম্মুর জন্য? আপনি সিটিজেন? আমি সিটিজেন, জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। সরি, জি বলবো? হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো শুধু আপনার না, এরকমের বহু মানুষের আছে। ফলে আমি আপনার স্পেসিফিক প্রশ্ন থেকে আমি যে জিনিসটা বলতে চাই, আপনি uscis.gov, ভি লাইক ভিক্টর, এখানে যান। আচ্ছা, এর মধ্যে আপনি যে আপনার আমার জন্য অ্যাপ্লাই করেছেন, আচ্ছা আজকেও একটা ঘটনা ঘটলো, সেজন্য আমি সাবধান করে দিচ্ছি। ইমিডিয়েট রিলেটিভ কেসে, ইমিডিয়েট রিলেটিভ কেস কি? বাবা মা, স্পাউস, চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, এই যে গ্রুপটা, এদের কোনো ক্যাটাগরি নাই, তারা ইমিডিয়েট রিলেটিভ এবং তারা অলওয়েজ কারেন্ট। এই গ্রুপে কোনো ডেরিভেটিভ নাই। আপনি বাবার জন্য করবেন আর ওই একই পিটিশনে মাও আসবে, এটা হবে না। এটা যেন মনে থাকে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এবং এর মধ্যে ওই ডেরিভেটিভ আপনার ছোট একটা ভাই আছে কি বোন আছে, ও আসবে, ওটাও হবে না। ডেঞ্জারাস, খুবই করুণ অবস্থা যে বাবা মা আসবে, ওই ছোটো ভাইটা কই থাকবে। কিন্তু না, দিস ইজ দ্য আনসার। আচ্ছা, তারপরে আপনি অ্যাপ্লাই করলেন, ওই যে রিসিট নোটিশটা, ওইটার মধ্যে একটা রিসিট নাম্বার আছে, ওইটা দিয়ে আপনার স্ট্যাটাসটা ইন জেনারেল জানলেন। আচ্ছা, তারপরে আরেকটা সুবিধা করেছে, ওখানে 3টা ঘর আছে, একটু স্ক্রল করে নিচে নামলে প্রসেসিং টাইমটা, যেটা আমাদের সবার জন্য দরকার লাগবে। সেটা কি? পিটিশনটার নাম হচ্ছে I-130, ওইটা প্রথমে দিলেন। তারপরে দিলেন কী ধরনের I-130, সিটিজেনের স্পাউস অর প্যারেন্টস অর চিলড্রেন। ওই নেক্সট ক্যাটাগরিতে স্ক্রল করে ওখানে আপনি ক্লিক করেন। এই দুইটা গেল। তারপরে ওই রিসিট নোটিশের সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে যে কোথায় এটা পেন্ডিং আছে, যেমন ভার্মন্ট সার্ভিস সেন্টারে কি টেক্সাস সার্ভিস সেন্টারে, ওই রকমভাবে কি পটোম্যাক সেন্টারে, এইভাবে করে ওইটা ওই আরেকটা ঘর আছে, ওইখানে ক্লিক করেন। করলে এই মুহূর্তে কতদিন লাগতেছে সেটা জানা যাবে। হ্যাঁ, এই মুহূর্তে কি আমার সামনে এটা আছে? এটা কতদিন লাগবে এটা আপনার পক্ষে বলা সম্ভব না। এটা আমি কেন বলতেছি, 11 মাস ছিল, 14 হইলো, আজকে তো শুনি বোধ 21। তো এগুলার এই যে এইভাবে যদি আমি একটার পর একটা বলতে থাকি, আপনি কি বলবেন যে কিছুই জানে না, আজকে এটা বলে কালকে এটা বলে, কোনো ওনার প্রশ্ন ছিল যে ওনার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, ওইটাও আসতেছে, কিন্তু প্রথমে তাড়াতাড়ি বলতে হবে। ও সরি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওইভাবে করে আপনারা বাকি যে এই ধরনের প্রশ্নটা, এই ধরনের যার প্রশ্ন আছে, ওখান থেকে আপনারা আপনাদের সিচুয়েশনটা জেনে যাবেন যে কতদিন লাগবে। সেকেন্ড, নো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যা করেছেন, যে এখন আপনি কারেক্ট করছেন, do it and you'll be fine.
আমার অ্যাসাইলাম ডিনাই হয়েছিল 2019 সালে। তারপর আমি বিআইএতে আপিল করি। আমার কেস 5 বছর যাবৎ পেন্ডিং আছে। মতাবস্থায় কি আমি এক্সপিডাইট করতে পারি? এক্সপিডাইট করাটা কি আমার জন্য ঠিক হবে? আমি 9 বছর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছি, দয়া করে জানাবেন একটু। এ কারণেই আমি এই প্রশ্নটি পড়লাম। আচ্ছা, আপনি যদি ইমিগ্রেশন কোর্টে আপনার কেসটা থাকাকালীন যদি আপনি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন আন্ডার C8 ক্যাটাগরি, একটা সুবিধা হচ্ছে এই যে 5 বছর ধরে বিয়েতে এটা পেন্ডিং, যদি আপনি হেরে গেছেন আপনার ওয়ার্ক পারমিট কন্টিনিউ করবে। সুতরাং আপনি যদি ওইরকম থেকে থাকে আর এখন নতুন করে ফাইল না করে থাকেন, ইমিডিয়েটলি ওয়ার্ক পারমিটের জন্য ফাইল করে দেন এবং এখন 5 বছরের জন্য পাওয়া যাচ্ছে। সুতরাং অন্তত এইখানে আপনি একটা ওয়ার্ক পারমিট নিয়ে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি এগুলো নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাড়াতাড়ি সেটেল হয়ে যান, মানে একটা মোটামুটি গেল। আচ্ছা, আমরা যখন প্র্যাকটিস করি 24 বছর আগে 7-8 বছরও লাগতো এই বিএ এর ব্যাপারটা, বিএ যে আপিলটা, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল, বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস। এইটা এখন জোর করে মানে 1 বছরে নামায় নিয়ে আসছে। হ্যাঁ, 1 বছরে নামায় নিয়ে আসছে এবং কোনো রকমে ইভেন এটা নিয়ে লসুটও হয়েছে, কাজ হয় নাই, 2 লাইনে শেষ করে দেয় যে আমরা ওই জাজের ওইটা অ্যাফার্ম করে দিলাম। তো এখন ওনার ব্যাপারে আপনার পরামর্শ? আচ্ছা, পরামর্শটা হচ্ছে যদি আপনার এইভাবে থাকে, সময় নিচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি আপনি এক্সপায়ার করতে চান, ওই যে কি বলবো, আমার সেই একই কথা, ওই পত্র লিখে কোনো কাজ হবে না, সোজা কথা। হ্যাঁ, আমি যেমন কোর্টকে সু করি, আমি বিএকেও সু করি। হ্যাঁ, ফেডারেল কোর্টে আপনি সু করতে পারেন, করে তাদেরকে এক্সপায়ার করতে পারেন। ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে, কত দিনে পাওয়া যায়, কত টাকা খরচ হতে পারে একটু যদি বলেন। আচ্ছা, I-131 মানে uscis.gov, ওখানে গেলেন, গিয়ে ফর্মসে গেলেন, অল ফর্মস, গিয়ে I-131 ওই ফর্মটা মাল্টিপারপাসে। তো ওনার মনে হচ্ছে যে এই শব্দটা ব্যবহার করলেন, ট্রাভেল ডকুমেন্ট, ওনার অ্যাসাইলাম হয়েছে, উনি এখনো গ্রিন কার্ড হয় নাই ওনার, এবং উনি যেই দেশে অত্যাচারিত হয়েছেন ওই দেশ ছাড়া অন্য সব জায়গায় যেতে পারবেন। আমেরিকান পাসপোর্ট লুকিং একটা পাসপোর্ট বইয়ের মতো দেওয়া হবে অ্যাপ্রুভ হলে, ওটা দিয়ে আপনি অন্যান্য জায়গায় যেতে পারবেন। তো ওইটার মধ্যে গেলেই যেমন এই 1 তারিখ থেকে নতুন ফি শুরু হয়েছে। হ্যাঁ, আপনি জাস্ট ওইখানে যখন ক্লিক করবেন ওখানেই সব বলে দিবে যে ওটার ফি কত, ফর্মটা কি, আবার বলছে I-131, ওটাতে গেলেই আপনি ওই উত্তরটা পেয়ে যাবেন। কারণ এটা শুধুমাত্র একজনের প্রশ্ন, এরকম অনেকেরই প্রশ্ন আছে। অনেক ধন্যবাদ জনাব শাকিল হোসেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আমার একটা কোশ্চেন হলো যে আমার ভাইয়ের জন্য 2011 সালে F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছি। তো উনি 2-1 বার এসে ভিজিট ভিসা ঘুরে গেছে, এখন উনি সিদ্ধান্ত নিতে চাচ্ছে এখানে এসে EB3-তে অ্যাপ্লাই করার জন্য। এটা কি ভালো হবে? যদি EB3-তে অ্যাপ্লাই করে তাহলে F4টা কি বাতিল হয়ে যাবে, না ওইটাও কন্টিনিউ করা যাবে? একটু জানাবেন। প্রথম কথা হচ্ছে যে ওনার জন্য যা পেন্ডিং আছে, যে ধরনের পিটিশনটা যে আপনি করেছেন, সেটা যেন ভিসা অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকে যে ওনার জন্য এই, আপনার জন্য এই ধরনের, আপনার ওনার কোন কোন আত্মীয় এখানে আছেন, ওনার আপনার জন্য কী ধরনের অ্যাপ্লিকেশন করা আছে, এগুলো সব যেন জানা থাকে, আপনার যেন প্রমাণ থাকে যে আপনি জানিয়েছেন। নাহলে ভবিষ্যতে আপনার যখন গ্রিন কার্ডের প্রশ্ন উঠবে তখন একটা ফ্রড চার্জের একটা ব্যাপার মানে থাকবে ফর শিওর। ওটা তারা ধরবে কি না সেটা তাদের ব্যাপার, এগুলো একটা কথা। কারণ আপনি এখানে হচ্ছে নন ইমিগ্রেন্ট বলতেছে, আপনি তাজমহল দেখে চলে যাবেন, আবার ওদিকে আপনি যেই পিটিশনের বেনিফিশিয়ারি আপনার এখানে ইমিগ্রেন্ট ইন্টেন্টটা আছে, এটা আপনিও আশা করি বুঝতে পারবেন। গেল একটা সাইড। আচ্ছা, তারপর কি বললো? আচ্ছা, উনি এসে থেকে যাবেন। আর প্রথম কথা হচ্ছে ওনার F4 ক্যাটাগরি একসময় এটা কারেন্ট হবে। এই মুহূর্তে যারা 2008 সালের কোনো এক সময় ফাইল করেছিলেন, ওনাদেরটা ওই যে নেক্সট লেভেলে যাওয়ার জন্য NVC, ন্যাশনাল ভিসা সেন্টারে গিয়ে যে টাকা পয়সা দিয়ে DS-260 এগুলো করার জন্য ওই 2008-এ যারা করেছে, আপনার সাধারণভাবে আরও অন্তত 3 বছর অন্তত অপেক্ষা করতে হবে। এই হচ্ছে আপনার সিচুয়েশনটা। কিন্তু এইখানে কথাটা হচ্ছে, এইখানে যদি উনি এখানে একবার আসেন, আমি এটা বললামই একবার, এবং উনি যদি ইলিগাল হয়ে যান,
আউট অফ স্ট্যাটাস হয়ে যান ফর মোর দেন 6 মান্থস কিন্তু লেস দেন 1 ইয়ার, তাহলে উনি একবার বাইরে গেলে উনি করতে পারবেন না, কি জানি বলে, উনি এখানে ভিতরে আর ঢুকতে পারবেন না। আচ্ছা, আর যদি 1 বছরের বেশি, যেটা এখানে ইস্যুটা, উনি আসলেন থেকে গেলেন, যখন ওই F4 ক্যাটাগরি কারেন্ট হবে তখন উনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করবেন, ততদিনে উনি 1 বছরের বেশি ইলিগাল হয়ে যাবেন, তখন উনি বাইরে গেলে 10 বছর ঢুকতে পারবেন না। এগুলো কিন্তু কল্পনা না। তাহলে সেক্ষেত্রে উনি যেটা পরামর্শ আচ্ছা, চাচ্ছিলেন, এখন রাইট বলতেছি, মানে এখন ধরেন উনি চিন্তা করলে উনি থেকে যাবেন, F4 কারেন্ট হলো, উনি এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন? দ্য আনসার ইজ নো, বিকজ ততদিনে ওনার স্ট্যাটাসটা চলে গেছে। হ্যাঁ, উনি যদি এখানে এসে স্টুডেন্ট ভিসায় বা অন্য কোনো নন ইমিগ্রেন্ট ভিসায় কন্টিনিউ করতে পারেন, ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস রাখতে পারেন, রিমেম্বার অ্যাসাইলাম ইজ নট ওয়ান অফ দ্যাম। হ্যাঁ, যদি এরকম রাখতে পারেন, বা যেমন ধরেন E2 ভিসা, আই কুড গো অন অ্যান্ড অন, এরকমের কিছু একটা আছে। আপনি যদি সামহাউ নন ইমিগ্রেন্ট কোন একটা ভিসা কন্টিনিউ করে যখন ওই জিনিসটা কারেন্ট হবে, F4 ক্যাটাগরিটা কারেন্ট হবে, সেই পর্যন্ত ওয়েট করতে, মানে স্ট্যাটাসটা রাখতে পারেন, তাহলে উনি এখানে বসে I-485 অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারবেন, যদি ওইটা ওই কারেন্ট হয়। এটা একটু মনে রাখতে হবে। কিন্তু যদি না হয় তাহলে এখানেও করতে পারবে না। আবার মনে করেন তাহলে আমি দেশে চলে যাই, দেশ থেকে করে নিয়ে আসি, দ্য আনসার ইজ তখন আবার আপনি 10 বছরের জন্য ঢুকতে পারবেন না। ফলে উনি যে এখন এখানে আসবেন, ওনাকে অনেক কিছু চিন্তা করে আসতে হবে। এইটুকুই আমি বলবো। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব রেজা আপনার টেলিফোনের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।